ঈদে ঢাকা থেকে 41টি নৌ রুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। যাত্রা নিরাপদ করতে নানা উদ্যোগ। অবশ্যই পূর্বাভাস জেনেই আমরা লঞ্চ পরিচালনা করব। যদি সিগন্যাল উঠে আমরা লঞ্চ চালাবো না। দ্বিগুণ লঞ্চ দেওয়ার ফলে দেখা যাবে যে যাত্রীর চাপটা অনেকটা কমে যাবে। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। স্পিড বোট এবং ওয়াটার বাইক থাকবে টহলে, যাতে রাত্রিবেলা কোনো প্রকার বাল্কহেড পণ্যবাহী কোনো নৌযান চলাচল করতে না পারে। দক্ষ চালক দিয়ে পরিচালনা করছেন কিনা এই ব্যাপারে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করব। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাল আমদানিতে শুল্ক হার 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত। কেজিতে 6 টাকা পর্যন্ত দাম কমবে জানালেন বাণিজ্য মন্ত্রী। ধলাই ও খোয়াই নদীর পানি বেড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ঢলের পানিতে একমাত্র ফসল হারানো হাওরবাসীর ঘরে নেই ঈদের আনন্দ। নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কমিশনের নয় বললেন সিইসি। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংস্থাগুলো জানালেন জাতিসংঘের প্রতিনিধি। বন্দরে পণ্য খালাসের চাপে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়ে দ্বিগুণ। অসহায় রপ্তানিকারকরা, যানজটের দোহাই পরিবহন মালিকদের। এবং ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে শঙ্কিত পুরো কমিউনিটি। নিরাপত্তাহীনতায় প্রবাসী বাংলাদেশিরা। অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 285 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের 20 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন এলাকাবাসী। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এভাবেই বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। পানি বৃদ্ধি পেয়ে জেলার চুনারঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। ফাটল দেখা দিয়েছে কামরাপুর, তেতুইয়া ও গরুরবাজার এলাকার শহররক্ষা বাঁধে। শতাধিক গ্রামবাসী রাতভর বালুর বস্তা ফেলে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাঁধের প্রায় ছুঁই ছুঁই পানি প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন তারা। এদিকে বাঁধ রক্ষায় ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসী মিলা আমরা বস্তা দিয়েছি অনেকগুলো, তারপরে আমরা বস্তা টিকাইতে পারি নাই। পানির কারণে আমরা খুবই আতঙ্কের মধ্যে আমরা আছি। আমরা সকলকে অনুরোধ করব, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তবে সাবধানতা সকলকে অবলম্বন করতে হবে। এদিকে সোমবার রাতে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের আলেপুর, রানীরবাজার ও গোপালনগর বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে কোমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর, কামারগাঁও, চণ্ডীপুর ও শ্রীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না থাকায় পানি বাড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই লিয়া 3-4 বার আমরা ঘরে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড আইয়া তারা দেখে আইয়া যার তারা আইয়া দেখার কোনো দায়িত্ব নেন না, কাজ করেন না। অন্যদিকে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় জেলা শহরের মিলনপুর, আনন্দনগর, মুসলিমপাড়া ও বাঙালিকাঠি এলাকার উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এছাড়া ভেঙে যাওয়া সড়ক মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এদিকে সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ ভালো নেই। দুবার ঢলের পানিতে বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষকরা এখন অনেকটা নিঃস্ব। এমন পরিস্থিতিতে রমজান ও ঈদের কোনো আমেজ নেই সেখানে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। আমরা কেন ঈদে আসেন গরিব মানুষ কি ঈদ করে ভোলা মানে
কইতেছে আনতো টাকা পয়সা নাই কিনতে আনাম ঘর খাইতে হয় না তখন কিনতে আনাইতাম। তাহিরপুরের লোবা হাওর পাড়ের এই নারীর মনের কষ্ট এখন সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে। হাওরগুলো পানিতে পরিপূর্ণ, নেই মাছ নেই কাজও। অধিকাংশ হাওর পাড়ের মানুষ প্রতিদিন খাবার জোগানে একরকম ব্যর্থই বলা যায়। এমন পরিস্থিতিতে নিঃস্ব এসব মানুষের কাছে রমজান ও ঈদ শুধুই কষ্ট আর বেদনা। বাচ্চা কাচ্চারা একটা বুঝদা রাখতেছি আনমো করিয়া মানে আর আনমুখী দেখা তো আর মিল নাই, রুজি রোজগারও নাই। তখন তো কোনো কামাই রুজির মাঝে কোনো টিয়া নাই, আর কেমনে ঈদ করুন। গাঙ্গের মধ্যে কাজ নাই, স্বামী কাজ করতে না, ঈদ করাইতাম না, টাকা পয়সা নাই। অবশ্য সরকারের পক্ষ থেকে বিপন্ন মানুষের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানালেন এই কর্মকর্তা। পুনর্বাসনের চেষ্টা করছি আমরা, কিছু সেলাই মেশিন, কিছু টিন এইসব বিতরণ করব। সব মিলিয়ে এই দুঃসময়ে মানুষের ঈদটা যেন কিছুটা আনন্দময় করা যায় এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 30 মার্চ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং শনির হাওর ও পাকনা হাওরের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে তলিয়ে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। আগামী বছরের বৈশাখে বোরো ধান ঘরে ওঠার আগ পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ নেই হাওরবাসীর জন্য। হাওর পাড়ের এই শিশুদের কাছে ঈদ কিংবা অন্য কোনো উৎসব এখন স্বপ্ন মাত্র। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নির্বাচনকালীন সরকার কি হবে তার সিদ্ধান্ত নেবে সরকার, কমিশন নয়। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। ইউএনডিপির নেতৃত্বে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সহযোগী সংস্থা ও ইউএনডিপির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বেলা 11টা নাগাদ বৈঠকটি শুরু হয়। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ও কমিশন সচিব উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের পক্ষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সমন্বয়কারী বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য কমিশনকে সব ধরনের সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো। এদিকে সব রাজনৈতিক দল অংশ নিলে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত রয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা নির্বাচন টাইমের কিরকম সরকার হবে সে ব্যাপারে আমাদের ভূমিকা আছে কিনা আমরা বলছি এটা আমাদের বিষয়ই না একেবারে। কারণ সরকার কিভাবে হবে নির্বাচনকালীন সময় এটা সরকারের সিদ্ধান্ত, নির্বাচন কমিশন এখানে কিছু করার নেই। আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন আগে ভালো ভালো নির্বাচন করেছে, কারণ তখন পার্টিসিপেটরি ইলেকশন ছিল, এটা বলেছি। আর পার্টিসিপেটরি ইলেকশন না হলে নির্বাচন কমিশন পক্ষে নির্বাচন করা কঠিন। দুপুরের সময় আরো থাকছে। শেষ মুহূর্তে ঈদের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনছেন অনেকেই। পছন্দের তালিকায় মেটাল, ইমিটেশন, জমজমাট পাঞ্জাবির বেচাকেনা। ঈদের সড়ক ও রেলপথের পাশাপাশি রাজধানীবাসীর বড় একটি অংশই নদীপথে প্রিয়জনদের টানে ঘরে ফেরেন। এর ব্যতিক্রম হবে না এবারও। তাই দক্ষিণাঞ্চলের 17টি জেলার মানুষকে 41টি নৌরুটের মাধ্যমে ঘরে পৌঁছে দিতে ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে 2 শতাধিক যাত্রীবাহী লঞ্চ। নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাদের টার্মিনাল থেকে লঞ্চে উঠতে পারেন সেজন্য প্রস্তুত বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশও। একদিনে সব গার্মেন্টস ছুটি না দেওয়ার আহ্বান জানিয়ে বিআইডব্লিউটিএ বলছে, এবার অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো লঞ্চ ছাড়তে দেয়া হবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। সদরঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে লঞ্চ মালিকরা যে যার মতো সাধ্যমতো চেষ্টা করছেন। মালিকরা বলছেন, যাত্রীদের চাপ সামলাতে 22শে জুন থেকেই বেশিরভাগ রুটে প্রতিটি লঞ্চ দিয়ে ডাবল ট্রিপের পাশাপাশি স্পেশাল সার্ভিস চালু করবেন তারা। এছাড়া ঈদ পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের কথাও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্যই পূর্বাভাস জেনেই আমরা লঞ্চ পরিচালনা করব। যদি সিগন্যাল উঠে আমরা লঞ্চ চালাবো না। যেসব জাহাজের ত্রুটি আছে ত্রুটি মুক্ত করতেছে। আমরা ঈদে ডাবল ট্রিপ দিচ্ছি। দ্বিগুণ লঞ্চ দেওয়ার ফলে দেখা যাবে যে যাত্রীর চাপটা অনেকটা কমে যাবে। অতিরিক্ত যাত্রী বহন করবো না এবং কোনোভাবেই ঝুঁকির মুখে আমরা লঞ্চ পরিচালনা করবো না। বিআইডব্লিউটিএ জানিয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে নদীপথে প্রায় 40 লাখ যাত্রীকে নির্বিঘ্নে ঘরে পৌঁছে দিতে 205টি লঞ্চ প্রস্তুত রয়েছে। যাত্রীরা যাতে ভোগান্তি ছাড়া লঞ্চে উঠতে ও নামতে পারেন সেজন্য সদরঘাট পন্টুনে ঈদের আগে ও পরের 5 দিন হকার বসা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঈদের আগে
5 দিন আগে থেকে মালামাল পরিবহন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে লালকুঠি ঘাটে চাঁদপুরের লঞ্চগুলোকে তো আগেই সরিয়ে দেওয়া হয়েছে, আর পটুয়াখালী আর গলাচিপার লঞ্চকে ওয়াইজ ঘাটে আমরা রিপ্লেস করে দিচ্ছি, আর নতুন টার্মিনালে বরিশাল লঞ্চগুলো থাকবে, অন্যান্য লঞ্চগুলো আমাদের পুরানো টার্মিনালে থাকবে। এই 4টি ভাগে লঞ্চকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 17টি জেলায় 41টা নৌপথে 205টি লঞ্চ চলাচল করবে। বিশেষ সার্ভিস আমাদের ঢাকা নদীবন্দর থেকে 21 তারিখ থেকে এবং জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত থাকবে। স্পিড বোট এবং ওয়াটার বাইক থাকবে টহলে, যাতে রাত্রিবেলা কোনো প্রকার বাল্কহেড বা কোনো মালামাল পণ্যবাহী কোনো নৌযান চলাচল করতে না পারে। এদিকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দাবি, একদিনে সব গার্মেন্টস ছুটি দেওয়ার কারণেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে বাধ্য হন মালিকরা। তাই ভোগান্তি ও ঝুঁকি কমাতে আলাদা আলাদা দিনে বিজিএমইএ ও বিকেএমইএ কে গার্মেন্টস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ফ্যাক্টরিগুলি লট করে করে ছাড়া হয়, তাহলে আমাদের ঘাটের উপরে আকস্মিক চাপটা পড়বে না এবং অনেকাংশে নিরাপদ থাকবে, ওভারলোডিং বন্ধ হয়ে যাবে। আর যাত্রীদের জন্য যে রিকোয়েস্ট আমি করব সেটা হচ্ছে, ওভারলোডিং কোনো লঞ্চে আপনারা উঠবেন না। দক্ষ চালক দিয়ে যারা পরিচালনা করছেন তারা করছেন কিনা, এই ব্যাপারে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করব। তবে ঈদে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সাধারণ যাত্রীদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর সপ্তাহখানেক বাকি। অফিস আদালত ছুটি না হলেও বাড়তি ভিড় এড়াতে অনেকেই পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামে। রাজধানী কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। বিলম্বে ছাড়লেও বাসে বা ট্রেনে এখনো যাত্রী স্রোত না থাকায় কিছুটা স্বস্তি ছিল ঘরে ফেরা মানুষের মাঝে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরুর আগের দিন মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় ছিল অন্য দিনের তুলনায় কিছুটা বেশি। যাত্রী চাপ কম থাকায় স্বস্তিতে যেতে পারায় স্বাচ্ছন্দ্য তাদের মাঝে। আগে যাচ্ছি ফ্যামিলির সাথে যাব, একসাথে ঈদের ভিড় এড়াতে আর কি যাব। আর ওই 22 তারিখ থেকে তো অনেক জ্যাম হবে রাস্তায়, এই জন্য আমরা আগে টিকিট করছি যে ফ্যামিলিটাকে আমরা যেহেতু আগে সেফলি পাঠাতে পারি। ভাইয়াদের জব আছে, আমার বড় ভাই আছে, ওনারা পরে আসবে। আপুকে নিয়ে তাই আগে ভাগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এত আগে যাওয়া বলতে হচ্ছে কলেজ বন্ধ, আপুর ভার্সিটি বন্ধ, এর জন্য। তবে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ও ফিরতি টিকিট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে। দিনাজপুর থেকে আমি ঢাকা আসবো, আমার দিনাজপুরে টিকিট কাটতে হবে, তাছাড়া আমি ঢাকায় টিকিট পাবো না। এবং ওনাদের ওয়েবসাইটে ছিল যে সব জায়গায় আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। এটা কেমন হলো ভাই আমাদের জন্য? লজিক তৈরি করবে তো যে আমি কি জন্য টিকিট দিব না। অনেক বোরিং লাগতেছে, অনেকক্ষণ আগে ছাড়ার কথা, অনেকক্ষণ আগে আসছি, এখনো ছাড়তেছে না। এদিকে মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল না ভিড়। বাস সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার বাড়বে যাত্রী চাপ। আশা করি বৃহস্পতিবার থেকে আর কি 22 তারিখ থেকে যাত্রীর চাপ বাড়বে। জ্যাম হবে পরে, এজন্য তাড়াতাড়ি যেতে চলাচল সুবিধা হয়। একটু আগে যাচ্ছি, ঈদের একটু আনন্দ উৎসব করার জন্য, এই কারণে একটু আগে যাচ্ছি আর কি। ঈদের আগের দিন পর্যন্ত ঝঞ্ঝাহীন পথে স্বজন সান্নিধ্যে পৌঁছানোর প্রত্যাশা ঘরমুখো মানুষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারাগাছ এলাকায় যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী। পাহাড়ে যে সংকট হয়েছে, অন্যান্য জায়গাও সংকট হতে পারে, বিপদ আসতে পারে, বিপর্যয় হতে পারে। সেজন্য আমি সংশ্লিষ্ট সকল ছাড়াও আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, এবং বিপদগ্রস্ত যাত্রীরা যাতে রাস্তায় বিপদে না পড়ে, অসহায় বোধ না করে, সেজন্য ভলান্টিয়ারের কাজ দায়িত্ব পালন করার জন্য আমি সকল সড়ক মহাসড়কে পুলিশকে সহযোগিতা করার জন্য আমাদের তরুণ নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি। 28 জুন প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে চূড়ান্তভাবে জানা যাবে ভ্যাটের হার কত হবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ব্যাংক হিসেবের ওপর প্রস্তাবিত আবগারি শুল্কের বিষয়ে আলোচনা চলছে। I will know when I speak on 28, but Prime Minister speaks on the 28th.
she will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানানোর, কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না। আবগারি শুল্কের ব্যাপারে আমরা রেট চেঞ্জের চিন্তা ভাবনা করছি। দ্যাট মাচ I could say I have said that. দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোর লুটপাটকারীদের বিচারের আওতায় না আনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সমালোচনা করে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেছেন, জনগণের টাকা লুটকারীদের বিচার না করে উল্টো এ ঘাটতি মেটানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এর জন্য অর্থমন্ত্রীকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সকালে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি একথা বলেন। ব্যাংকিং সেক্টরে যে লুটপাট হচ্ছে এবং সেই লুটপাট কারা করছে, এই লুটপাটের পিছনে কারা আছে, এরা কি আপনাদের থেকে শক্তিশালী, সরকার থেকে শক্তিশালী? তাদেরকে কেন আপনারা আইনের আওতায় আনছেন না? মানুষের টাকা দিয়ে 2000 কোটি টাকা ভয়ে ওই যে লুট করেছে, লুটের টাকাকে আপনি পূরণ করবেন, এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে? ওনাকে তো আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা দূর হবে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। সার্বিকভাবে আমাদের কাছে মনে হয় এই বাজেটে আশা দীর্ঘ কিন্তু আশ্বাস সংক্ষিপ্ত। অর্থবছর 17-তে প্রাথমিক প্রবৃদ্ধি কত হয়েছে তার একটা হিসাব, কিন্তু খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে ঊর্ধ্বগতি, বিশেষ করে চালের দাম বেড়েই চলেছে। রেমিটেন্স এবং এক্সপোর্টের দুর্বলতা কয়েক মাস ধরেই চলছে, সেটা এখনো বজায় আছে। চাল আমদানিতে শুল্ক হার 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে প্রতিযোগিতা আইন 2012 বিষয়ক অবহিতকরণ কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, শুল্ক হার কমানোয় বাজারে কেজিতে অন্তত 6 টাকা পর্যন্ত দাম কমবে চালের। কয়েক লক্ষ টন উৎপাদন কম হয়েছে এবং এই সুযোগটা নিয়েছে যারা মিলের মালিক, তারা চাল কিন্তু আছে, টাকা দিলে আপনি চাল পাবেন, তার মানে খাদ্যের অভাব নাই। কিন্তু এখন যখন এই ট্যারিফ ভ্যালুটা কমিয়ে দেওয়া হলো 28 থেকে 10, 18% কম, তাতে পার কেজি 6 টাকা কম পড়বে এবং এটা 40-এর নিচে নেমে আসবে এবং দ্রুত গতিতে দেখবেন যে বাজারে যেটা আমাদের এর জন্য আমরা দুঃখিত, আমরা যদি আগেই কমিয়ে দিতাম তাহলে ভালো হতো। ঈদের ছুটির আগে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্য জাহাজীকরণ এবং আমদানি পণ্য খালাসের চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম রুটে ট্রাক ও কাভার্ড ভ্যান ভাড়া বেড়ে গেছে। স্বাভাবিক সময় এ রুটে 12 থেকে 14,000 টাকা নেওয়া হলেও বর্তমানে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, জাহাজ মিস ও রফতানি আদেশ বাতিলের ঝুঁকি এড়াতে তারা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। পরিবহন মালিকদের দাবি, মহাসড়কে যানজট এবং চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগায় ভাড়া বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমস হাউস ও ব্যাংক বন্ধ থাকে। এছাড়া ট্রাক ও শ্রমিক সংকট সহ আমদানি রপ্তানির সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় যথাসময়ে রপ্তানি পণ্য শিপমেন্টে সমস্যায় পড়তে হয়। তাই ঝুঁকি এড়াতে ছুটির আগেই রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে চান পোশাক শিল্প মালিকরা। তবে বাড়তি চাপের অজুহাতে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া দ্বিগুণ করা যৌক্তিক নয় বলে মনে করেন শিল্প মালিকরা। একটা বাড়তি প্রেসার হয়, তারপরও এই প্রেসারের জন্য এই পরিমাণ যে ডাবল করে ফেলা ট্রাক ভাড়াটা, এটা কোনোভাবে যুক্তিসঙ্গত না। টাকা যতই হোক আমাদের মাল তো পাঠাতেই হবে, সেই সুযোগটাই তারা এনে। ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের দাবি, মধুমাস ও রপ্তানি পণ্যের অতিরিক্ত চাপের কারণে যানবাহনের সংকট তৈরি হয়েছে। সেই সাথে মহাসড়কে যানজট এবং বন্দর ও আইসিডিতে পণ্য খালাসে দেরি হওয়ায় ভাড়া বেড়েছে। স্বাভাবিকভাবে প্রতি মাসে রপ্তানি হয়, কিন্তু এই সময়টা এসে গেছে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বন্দর কেন্দ্রিক কতগুলা সমস্যার সৃষ্টি হয়, যার জন্য নির্ধারিত সময় ট্রাক আনলোড করতে পারে না, আবার লোড করে ওখান থেকে ব্যাক করতে পারে না। এ কারণে আমাদের ট্রাকের ভাড়াও বেড়ে যায়, আবার ট্রাকের স্বল্পতা দেখা দেয়। রপ্তানিকারক ও ফ্রেট ফরওয়ার্ডাররা বলছেন, আইসিডিগুলো সময় মতো রপ্তানি পণ্য কন্টেনারে বোঝায় ব্যর্থ হওয়ায় একদিকে শিপমেন্টের দেরি হচ্ছে, অন্যদিকে বেড়ে গেছে পণ্য পরিবহন খরচ। একে তো আমাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ দিচ্ছে অপডকগুলি, এরপরে আবার 3 দিন 4 দিন লেগে যায় একটা মাল আনলোড
ওভারলোড হতে ফলে ট্রাকের ভাড়া যেমন বেড়ে গিয়েছে, আজকের বাজারে 30,000 টাকা ভাড়া। আবার আমরা শিপমেন্ট শিডিউল আমরা মেনটেন করতে পারছি না। আমরা একটা ফিক্সড কন্ট্রাক্টে কাজ করি, সারা বছর একই রেট, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। তার অর্থাৎ ঈদের সময় আমাদের বেতন বোনাসের সাথে এটা একটা বাড়তি এক্সট্রা আমাদের একটা প্রেশার। প্রতিদিন গড়ে 2000 ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সংকট নিরসনে মহাসড়কে যানজট রোধে সমন্বিত উদ্যোগ এবং অবডকগুলোতে পর্যাপ্ত শ্রমিক নিয়োগের দাবি রপ্তানিকারকদের। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে জমে উঠেছে আমের বেচাকেনা। রমজানে ফরমালিন মুক্ত আমের চাহিদা ও সরবরাহ বেড়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স বলছে, জেলায় আমকে ঘিরে এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। বছর ঘুরে চিরচেনা রূপ নিয়ে ফিরেছে রাজশাহী। হাটে মাঠে, পাড়ার অলিগলিতে, পথে প্রান্তরে, বাগানে বাগানে শুধুই আম। কাঁচা পাকা আমে সড়ক ও মোহনাগুলো ছেয়ে গেছে। বড় বড় ঝুড়ি বোঝাই করে আম আসছে প্রতিটি বাগান থেকে। এখানকার বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে আমের মৌমৌ গন্ধ। মহানগরীর সাহেব বাজার, শালবাগান মোড়, শিরোইল বাস টার্মিনাল, বিন্দুর মোড়, বাঘা চারঘাট সহ প্রতিটি উপজেলায় জমে উঠেছে আমের ব্যবসা। হাট বাজারে আটি, গোপালভোগ ও মোহনভোগ জাতের আম বিদায় নিতে শুরু করায় খিরসাপাত, ল্যাংড়া, লকনা, রানীপ্রসাদ আমের বেচাকেনা চলছে। বাজারটা একটু ভালো, গন্ডগোল হচ্ছে না, গালিয়ে নিচ্ছে। আম বেচে খুব শান্তিতে আছি। বর্তমান আমের যে মূল্য আছে, যদি এই মূল্য থাকে তাহলে কোনো কৃষক লস খাবে না। গোপালটাই শেষের পথে, আর এই যে কিছু আঠি আম আছে ওইটাও শেষের পথে। সামনে উঠবে ধরেন ন্যাংরা, হিমসাগর, এই লকনা। আর বাজারে ফরমালিন মুক্ত সুস্বাদু আম কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। অরিজিনাল আম কেনার জন্য এই হাটে চলে আসছি। সাধারণ ক্রেতারা এখানে এসে অনেক উপকৃত হচ্ছে, ভালো আম পাচ্ছে। জেলার ব্যবসায়ী নেতারা জানান, আমকে ঘিরে এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়। রাজশাহীর আমের কোয়ালিটি অনেক উন্নত মানের এবং বিভিন্ন জাতের আম পাওয়া যায়। এটা রাজশাহী বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিভিন্ন সময় বিদেশে যে আমাদের এক্সপোর্টও কিছু কিছু আমাদের এক্সপোর্ট শুরু হয়েছে। ব্যবসায়ীরা জানান, আর দিন 10 পর বাজারগুলোতে উঠবে ফজলি ও আম্রপালি এবং জুলাইয়ের মাঝামাঝিতে পাওয়া যাবে পরিপক্ক আশিনা জাতের আম। জেলার 17,000 হেক্টর জমির বাগানে 2 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। 2 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও সমাধান হয়নি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি। আধুনিক যন্ত্রপাতি ও সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। বেশিরভাগ সময়ই পাওয়া যায় না ডাক্তার, নার্স, এমনকি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদেরও। অভিযোগ রয়েছে, রোগী দেখার চেয়ে ব্যক্তিগত কাজে বেশি ব্যস্ত থাকেন তারা। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগও রয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। নূর আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সকাল 8টা থেকে 5টা আনছে, আইনারা এক রুমের ভিতরে ঢুকায়া এরা কি করছে না করছে কে স্যারাই জানে, কইরা মাইরা লাগছে। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের বিরুদ্ধে। হাসপাতালের তথ্য কর্মকর্তার বসার জন্য সুবিশাল ও পরিপাটি জায়গা থাকলেও দেখা মেলেনি তথ্য কর্মকর্তার। সময় টেলিভিশনের পরপর 3 দিনের অনুসন্ধানে দেখা গেছে, তথ্য কেন্দ্র থেকে শুরু করে হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অযত্নে ফাঁকা পড়ে আছে অধিকাংশ বেড। সরকারি হাসপাতালের যেখানে রোগীর ভিড় সামলাতে হিমশিম খেতে হয়, সেখানে সুবিশাল এই ফাঁকা জায়গার নীরবতা দেখে বোঝার উপায় নেই এটি সরকারি কোনো হাসপাতাল। ডাক্তারের কাছে নাস্তা খেতে আমরা নিচে নেমে পড়ছি। বাইরে তো ওনাকে দেখাতে দেয়, উনি তো আমাকে দেখে, হাত দিয়ে দেখে, আমার পেশাটা মাপে, আমার বাচ্চার পজিশন থেকে ওটা দেখে, কিন্তু এখানে এরা কিছুই দেখে না। ভুল চিকিৎসার মৃত্যু ও ভোগান্তির অভিযোগ রয়েছে হাসপাতালটির চিকিৎসকদের বিরুদ্ধে। গলা দিয়ে রক্ত আসতেছে আর কি, এতদিন হয়ে গেছে এখনো ঢুক দিতে পারে না। ডাক্তার ঠিক মতন আপনার রুমে থাকে না, এসব বিষয়ে হাসপাতালের পরিচালক আজিজুর নাহারের কাছে জানতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি। রাজধানীর মুগদার এই সুবিশাল হাসপাতালটিতে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সবই রয়েছে, কিন্তু রোগীরা অভিযোগ করছেন তাদের ব্যক্তিগত সময় বেশিরভাগ সময় পার করছেন চিকিৎসকরা। এমন অবস্থায় প্রশ্ন আসতেই পারে, তাহলে সরকার প্রতি বছর স্বাস্থ্য খাতে যে 1000 কোটি টাকা বরাদ্দ দেন তা কাদের পেছনে ব্যয় করা হয়? 50 জন শিক্ষার্থী নিয়ে গেল বছর হাসপাতালটিতে শুরু হয়েছে মেডিকেল কলেজ কার্যক্রম। কর্তৃপক্ষ বলছেন, 3য় বর্ষের আগে শিক্ষার্থীদের যেহেতু ব্যবহারিক ক্লাস নেই, তাই হাসপাতালের রোগীর সংখ্যা বা ভর্তি নিয়ে আপাতত কোনো মাথা ব্যথা নেই তাদের।
ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনছেন অনেকেই। নারীদের ঈদ কেনাকাটার তালিকায় রয়েছে বাহারি নানা গহনা, তবে স্বর্ণের চেয়ে মেটাল ইমিটেশনের গহনার দিকে ঝুঁকছেন তারা। রাজধানীর বিভিন্ন গহনার দোকান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়া তোপলা। বাঙালি নারীর সাজে পূর্ণতা পায় গহনায়, তাই নিজেকে সাজাতে যারা পছন্দ করেন তাদের ঈদ কেনাকাটার তালিকা থেকে বাদ যাচ্ছে না পছন্দের পোশাকের সাথে মিল রেখে বাহারি গহনা। গহনা ছাড়া তো আসলে ঈদ পরিপূর্ণ হয় না। এই ট্রেন্ড আসে যখন, ওই ট্রেন্ডের সাথে এখন যেমন ডায়মন্ড কাটের জুয়েলারি বেশি চলছে, সবাই যেরকম প্রেফার করছে আমিও প্রেফার করছি। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে, ছোট হোক বড় হোক যেটাই হোক, অফকোর্স একটা কিছু থাকতে হয়, আর সেটা ম্যাচ করে সবসময় প্রেফার করি, সেটা ট্রেন্ডি হোক বা ট্রেডিশনাল হোক। ফুটপাত থেকে বড় শপিং মল, পছন্দের গহনা কিনতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে ভিড় করছেন সব বয়সী নারীরা। সোনার ডিজাইনের গোল্ড প্লেট ও হীরার ডিজাইনের ডায়মন্ড কাট সহ বিভিন্ন মেটালের রকমারি গহনা এবার ঈদে বেশি চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বেচাকেনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। তো মাঝে মাঝে বৃষ্টির জন্য কিছু ক্রেতাদের সমস্যা হচ্ছে, পাথরের সীতারগুলো বেশি বেরোচ্ছে, আর আপনার কিছু অ্যান্টিক টাইপের যে সেটগুলো ছিল এগুলো কিনতেছে। ধাপটা চলে, টিকলি চলে, টায়রা চলে, এগুলো চলে, এখন এই সিজনে এটা চলতেছে। উচ্চবিত্তদের ঈদ কেনাকাটার তালিকায় হীরা ও স্বর্ণের গহনা থাকলেও এবারে খুব একটা বেচাকেনা ভালো হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। বেচা বিক্রি খুব খারাপ, এবারে ঈদের মধ্যে বেচা বিক্রি নাই বলতে চলে, খালি শুধু আমরা আসি আর যাই। এইবার খুব খারাপ তুলনামূলকভাবে। আর তাছাড়া যে মাসটা চলছে, যেটা বাজেট মাসে ইউজুয়ালি সব বেচাকেনা খারাপ হয় সাধারণত দেখা যায়। ঈদের আগে এই বেচাকেনা আরো জমজমাট হবে বলে আশা প্রকাশ বিক্রেতাদের। তাহিয়া রুবাইয়া তোপলা, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের দিনটি এগিয়ে আসায় জমে উঠছে পাঞ্জাবির বেচাকেনা। বিশেষ করে ঈদের দিন নামাজ আদায় সহ প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বিপণী বিতানের পাশাপাশি বুটিক হাউসগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তারা জানান দাম রয়েছে স্বাদ ও সাধ্যের মধ্যে। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বাঙালির সংস্কৃতির ধারক হিসেবে পরিচিত পাঞ্জাবি, ঈদ পার্বণ এলেই এই পোশাকের কদর বেড়ে যায় বহুগুণে। পাঞ্জাবি ছাড়া ঈদের কথা ভাবাই যায় না। ঈদের আনন্দকে আরো জাঁকজমক ও আকর্ষণীয় করে তুলতে অন্য সব পোশাক কেনা হোক বা না হোক, তরুণ কিংবা বয়স্কদের পছন্দের তালিকার শীর্ষে থাকে পাঞ্জাবি। ঈদ মানে বলতে গেলে পাঞ্জাবি, শার্ট প্যান্ট তো আছে, এগুলো সবসময় থাকে, কিন্তু পাঞ্জাবিটা সকালে নামাজ পড়তে যাওয়ার সময় যেটা থাকে। ঈদে তো মেনলি সব পাঞ্জাবি পরে, এটা পরলে ঈদ ভাবটা পাঞ্জাবি, ছেলেকে পরলে পাঞ্জাবি ভাবটা আসে। তাই ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরী বিপণী বিতান ও ফ্যাশন হাউসগুলোতে থরে থরে সাজানো হয়েছে বাহারি ডিজাইন আর বিভিন্ন রঙের সব পাঞ্জাবি। নজর কাড়া সব নকশা, কারুকাজ আর দৃষ্টিনন্দন এসব পোশাক কিনতে শেষ মুহূর্তে মার্কেটগুলোতে বেড়েছে মানুষের ভিড়। দামও আছে নাগালের মধ্যে। কালেকশন ভালোই, আগে গিফটের জন্য নেওয়া হয়েছে, এখন আরো নিতে আসছে গিফটের জন্য। রিজনেবল প্রাইস, যথেষ্ট অন্যান্য দোকানের চাইতে সবকিছু একসাথে আছে, প্রাইসও খারাপ না, ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এবার ঈদের বাজারে বেশি চোখে পড়ে একটু খাটো আর লম্বাটে দুই ধরনের পাঞ্জাবি। রঙের মধ্যে হোয়াইট, অফ হোয়াইট ও একরঙা একটু বেশি। এছাড়া হালকা কাজ ও জমকালো পাঞ্জাবির চাহিদাও আছে বাজারে। ঈদ গরমে হওয়ায় সুতির কাপড়ের চাহিদা বেশি বলে জানালেন দোকানিরা। কেসিসের, রাগার, ঘোষালের বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইনের পাঞ্জাবি আসছে আমাদের। এভারেজ কালার সবগুলো চলতেছে, বাট গরম তো বেশি, সেজন্য কটন চলতেছে। এবার কাবলি আসছে নতুন আপনার, তারপর ক্যাজুয়াল আসছে, কিছু পার্টি ওয়্যার আসছে। দামের ক্ষেত্রে সর্বনিম্ন 400 থেকে 1800 আর সর্বোচ্চ 2000 থেকে 8000 টাকা দামের পাঞ্জাবি আছে চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মিয়ানমারের সেনাবাহিনীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9:15টার দিকে সেনাবাহিনীর সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিয়ানমার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অং কাই জ এর নেতৃত্বে আসা দলটি 5 দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তারা উভয় দেশের সামরিক পর্যায়ে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধি দলটি আগামী 23শে জুন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে সকাল 10টার দিকে সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ সুদান থেকে আগত 5 সদস্যের আরেকটি প্রতিনিধি দল। সাক্ষাৎকারে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও উভয় দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী 23শে জুন সুদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে দলটি। দীর্ঘ 2 যুগের বেশি সময় পার হয়ে গেলেও রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার সমাধান হয়নি। তবে রোহিঙ্গারাও চায় সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। আর জেলা প্রশাসন জানায়, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গার সমস্যা সমাধানে সরকার কাজ করছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা 32,000। এর বাইরেও প্রায় 5 লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে ধারণা করা হলেও কোনো সংস্থার কাছেই নেই এর সঠিক পরিসংখ্যান। পাশাপাশি মিয়ানমারের সহিংসতা সহ নানা কারণে প্রতি বছরই বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। অনিয়ন্ত্রিত রোহিঙ্গা বসবাস ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পতিতাবৃত্তি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা রোহিঙ্গারা করতেছে না। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বেসরকারি ইউনিভার্সিটি লেখাপড়া করে তারা আমাদের দেশের নাগরিকত্ব হয়ে যাচ্ছে। আমরা এই রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু কক্সবাজারের মানুষ, উখিয়া টেকনাফের মানুষ কিন্তু খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছে। রোহিঙ্গারাও বলছে, সম্মানজনক প্রত্যাবাসন হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা। রোহিঙ্গার হক চাইদি আর বিদেশে লয়ে যায় আর রাজ্য কোটাহাটি বিল্ডিং বাড়ি করে দিবে ইয়ান আর না চাই। আমরা মেহনত আসতেছি, আমরা শুধু মেহনত যাবো, আমরা এখানে থাকতে পারবো না। সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয় তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ আন্তর্জাতিক সংগঠনগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে। আমাদের একটাই দাবি, শরণার্থী পরিচয়ে যারা রয়েছে এবং নতুন করে যারা এসেছে তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় তাদেরকে প্রত্যাবাসন করা হোক। মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ঐতিহাসিক ভিত্তি, ঐতিহাসিক যে সম্পর্ক, সেই বিষয়গুলিকে সামনে রেখে মায়ানমারের সাথে সম্পর্ক অটুট রেখে এই বিষয়গুলো কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে কাজ করা হচ্ছে। আর আরআরসির দেয়া তথ্য মতে 1992 সালের শুরুর দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী প্রবেশ শুরু হয়। সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বের যুদ্ধ বা সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে শরণার্থীর সংখ্যা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা 6,56,00,000 লাখে দাঁড়িয়েছে। এদের মধ্যে বাস্তুহারার মধ্যে শরণার্থী ছাড়াও অভ্যন্তরীণ উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশীরাও রয়েছেন। বিশ্বজুড়ে কূটনৈতিক ব্যর্থতার কারণে শরণার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে মনে করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ট। জাতিসংঘের গেল বছর হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি 3 সেকেন্ডে একজন করে বাস্তুহারা হচ্ছেন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সোমবার জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। শরণার্থীদের অর্ধেকই সিরিয়া, আফগানিস্তান ও দক্ষিণ সুদানের। জাতিসংঘ বলছে, বিশ্বের মোট শরণার্থীর 86% আশ্রয় নিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। 29 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে তুরস্কে। এর পরপরই রয়েছে পাকিস্তান, লেবানন, ইরান, উগান্ডা ও ইথিওপিয়া। এই পরিসংখ্যানকে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার একটি হতাশাজনক ব্যর্থতা বলে অবহিত করে জাতিসংঘ। দেশে দেশে পুরনো সব বিরোধ বেড়েই চলেছে এবং নতুন বিরোধ দেখা দিচ্ছে, যার ফলে মানুষ ভিটে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার 84% দরিদ্র ও মধ্যম আয়ের দেশে বাস করছে। আমি কিভাবে আফ্রিকা, মধ্য এশিয়া ও এশিয়ার দরিদ্র দেশগুলোকে বলবো তোমরা শরণার্থী নাও, যখন উন্নত দেশগুলো তাদের আশ্রয় দিতে চায় না? জাতিসংঘ আশা করছে বর্তমানে এই শরণার্থী পরিস্থিতি উন্নত দেশগুলোকে শান্তি ও পুনর্গঠনের বিষয়ে নতুন করে ভাবতে সহায়তা করবে। বিশ্বব্যাপী 6.5 কোটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা 2,25 লাখ। 4,03 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও 28 লাখ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। শরণার্থীদের মধ্যে 55 লাখই সিরিয়ার নাগরিক, আফগানিস্তানের 25 লাখ এবং দক্ষিণ সুদানের 14 লাখ মানুষ। আফরিন জেরিন, সময় সংবাদ। লন্ডনের ফ্রেন্স বাড়ি পার্কে ভ্যান নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশের পর তার জঙ্গি সম্পৃক্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে পরিবার। সোমবার লন্ডন পুলিশ ওই হামলাকারীর ছবি ও পরিচয় প্রকাশ করে জানায়, সে ব্রিটিশ বংশোদ্ভূত 47 বছর বয়সী ড্যারেন অসবর্ন। 4 সন্তানের জনক অসবর্ন সমারসেটের ওয়েস্টার্ন সুপার মেয়ার এলাকায় বেড়ে ওঠে। পরে সে কার্ডিফ ও সুইন্ডনে বসবাস করেছে। পুলিশের পক্ষ থেকে তার নাম ঘোষণার পরপরই অসবর্নের পরিবার এক বিবৃতিতে জানায়, ব্যাপারটি তাদের কাছে স্তম্ভিত। হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনাও জানান তারা।
ড্যারেন অসবর্নের সঙ্গে সম্পৃক্ত আরও কিছু বিষয় নিশ্চিত হতে কার্ডিফের একটি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। রোববার রাতে তারাবি নামাজের পর উত্তর লন্ডনের 7 সিস্টার্স রোডে একটি মসজিদের কাছে পথচারীদের উপর আকস্মিকভাবে ভ্যান নিয়ে হামলায় অন্তত 10 জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় হামলাকারী সব মুসলিমকে ধ্বংস করতে চায় বলে চিৎকার করছিলেন। ঘটনাস্থলে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হলেও তিনি ভ্যানের ধাক্কায় নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন তা নিশ্চিত নয়। এদিকে ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে আতঙ্কে রয়েছে পুরো কমিউনিটি। বিগত সময়ে এ ধরনের ঘটনার পরপরই বর্ণবাদী হামলার শিকার হতে হয়েছিল মুসলিম কমিউনিটির অনেককে। এদিকে ফিন্সব্যারি মসজিদের পাশে হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ায় প্রবাসীদের আতঙ্ক যেন কাটছেই না। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। তারাবির নামাজ শেষে বাড়ি ফেরা মুসল্লিদের উপর ভ্যান চালিয়ে হামলার ঘটনায় লন্ডনের মুসলিম পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। যখন আমরা রমজান মাসে রাত্রে ইবাদত করি, যখন একলা থাকি, তখন আরো বেশি আতঙ্কের মধ্যে থাকি। সকলেই আতঙ্কিত, বাচ্চা কাচ্চা লইয়া আতঙ্কিত, স্কুলে কলেজে যাওয়া এই সেই, এতে আমরা কিভাবে যে রাস্তাঘাটে চলাফেরা করি। বহুজাতিক সংস্কৃতির দেশ ব্রিটেনে এই ধরনের হামলা প্রত্যাশিত নয় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের কমিউনিটিকে সবাই শান্তভাবে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা দরকার। আমরা চাই এই ব্রিটেনে বহুজাতিক সমাজ আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। যারা এই মুসল্লিদের হামলা করে নিজে মুসল্লি হত্যা করেছে তাদেরকে সরকার যাতে অ্যারেস্ট করে গ্রেফতার করে দৃশ্য শাস্তি প্রদান করে সেই দাবি জানাচ্ছে। হামলার পর থেকে মসজিদগুলোই নামাজের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় লন্ডন মুসলিম সেন্টার। যে কোনো ধরনের হামলা ঠেকাতে মসজিদের সামনে বিশেষ বেষ্টনীও স্থাপন করা হয়েছে। মসজিদে যেন সবাই নির্ভয়ে নামাজ আদায় করতে পারেন, এজন্য আমরা ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করেছি। বিশেষ করে প্রবেশ মুখে ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে সোমবার দুপুরে জোহরের নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত ইসলাম মসজিদে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ এসে পুরো মসজিদ তল্লাশি করে। রমজান শুরুর সাথে সাথে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার কারণে পুরো কমিউনিটি ছিল আতঙ্কের মধ্যে। আর এবার স্বয়ং ফিন্সবারি মসজিদে হামলার পর এই আতঙ্ক বেড়ে গেছে অনেক গুণ। আর তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে টাওয়ার হ্যামলেট সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে। কাউন্সিলের সাথে পুলিশ এবং মসজিদ কর্তৃপক্ষ বসেছেন জরুরি বৈঠকে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিরাপত্তা বাড়াতে এবং পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন সবাইকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাল আমদানিতে শুল্ক হার 28% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত। কেজিতে 6 টাকা পর্যন্ত কমবে দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী। ধলাই ও খোয়াই নদীর পানি বেড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ঢলের পানিতে একমাত্র ফসল হারানো হাওরবাসীর ঘরে নেই ঈদের আনন্দ। ঈদে 41টি নৌ রুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কমিশনের নয় বললেন সিইসি। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংস্থাগুলো, জানালেন জাতিসংঘের প্রতিনিধি। এবং ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে শঙ্কিত পুরো কমিউনিটি। নিরাপত্তাহীনতায় প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।